ভোগান্তি এড়াতে রেলপথে আগেভাগেই বাড়ির পথ ধরছেন রাজধানীবাসীর অনেকে। নেই বড় ধরনের শিডিউল বিপর্যয়। বিড়ির কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে, ওই জন্যই যাওয়া আর কি আগে ভাগে। সামনে তো লং ছুটি, সবাই বাসায় যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিড় হতে পারে, যার কারণে ফ্যামিলি সব আগেই পাঠিয়ে দিচ্ছেন। বাস টার্মিনালে চাপ পড়েনি এখনো। খালে একটু অংশ খাল আর এসে রেকর্ড দেখাইছে, নদী ভরাট হয়ে গেছে। নদীর পাড় দিয়ে জনস্বার্থে প্রতিনিধিরা রাস্তা করে নিয়েছে। ঢাকার কেরানীগঞ্জের সিং নদের অস্তিত্ব এখন শুধু ভূমি অফিসের নথি আর মানুষের স্মৃতিতে। দখলে পিছিয়ে নেই সরকারও। নদের জায়গায় হয়েছে সড়ক সহ নানা স্থাপনা। নদীটা বড় আছিল, আর ঢেউটা দিয়ে উঠতো, পানি ডাকে এই সিংহর মতনই ডাক আছিল। গয়না নৌকা দেওয়া নবগুল দোহার যত মারামার ছিল এই খালদা যে। ইরানের তেল রফতানির টার্মিনাল খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরান। লেবাননে ইসরায়েলি মিসাইলে প্রাণ গেছে 29 জনের। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখ। পবিত্র ঈদ উল ফিতরের বাকি আর অল্প কয়েকদিন। ঈদের ছুটি শুরু হলে বাড়তি চাপ এড়াতে আগে ভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। অনেকে আবার নিজে পরে গেলেও পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। ঘরমুখ মানুষ জানান, ঈদের সময় অতিরিক্ত ভিড় ও দীর্ঘ যানজটের ভোগান্তি এড়াতেই এমন তড়িঘড়ি করে বাড়ির পথে রওনা হয়েছেন তারা। রেল স্টেশনে এখন থেকেই বাড়তি যাত্রীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। যাত্রীরা বলছেন, ছুটি শুরুর কিছুদিন আগে যাত্রা শুরু করলে তুলনামূলকভাবে স্বস্তিতে বাড়ি পৌঁছানো যায়। সকাল 9টা পর্যন্ত মোট 11টি ট্রেন ঢাকা ছেড়েছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী প্রায় 1 ঘন্টা দেরিতে রওনা করে। অন্যান্য ট্রেনগুলো নির্ধারিত সময়ের 10 থেকে 15 মিনিটের মধ্যেই স্টেশন ছেড়ে যায়। সরকার ছুটি দিয়েছে 17 তারিখ থেকে, কারণ ওই সময় তো প্রচুর মানুষ গাড়ি দিয়ে যাবে। এই সুবাদে আমরা ফ্যামিলিকে আগে পাঠিয়ে দিতেছি, যাতে আমাদের যাওয়াটা সহজ হয় আর কি। বিড়ির কারণে একটু আগে যাওয়া গেলে একটু রিল্যাক্সে যাওয়া যাবে, ওই জন্যই যাওয়া আর কি আগে ভাগে। সামনে তো লং ছুটি, সবাই বাসায় যাবে, তো সেই ক্ষেত্রে হয়তো ভিড় হতে পারে, যার কারণে ফ্যামিলি সব আগেই পাঠিয়ে দিচ্ছেন। এদিকে এর ভিন্ন চিত্র দেখা গেছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। ঈদ কাছিয়ে এলেও এখনো যাত্রীদের তেমন চাপ লক্ষ্য করা যাচ্ছে না। টার্মিনালে বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও যাত্রী উপস্থিতি তুলনামূলক কম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শুরু না হওয়ায় এবং অনেকেই এখনো অফিস আদালতে ব্যস্ত থাকায় যাত্রী চাপ বাড়েনি। ঈদের ছুটি শুরু হলেই বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের ভিড় বাড়বে। মানুষের স্মৃতিতে আছে কিন্তু বাস্তবে নেই, এমন একটি নদ আছে ঢাকায়। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের স্মৃতিতে এখনো তরতাজা এই নদ, সিংয়ের ভরা যৌবনার গল্প। সরকারি নথিতেও নদটির অস্তিত্ব মেলে, তবে সরেজমিনে নদের অবস্থান খুঁজে পাওয়া রীতিমতো দুঃসাধ্য। কোনো কোনো জায়গায় নদ টিকে আছে সামান্য নালা হয়ে, আবার কোথাও চিহ্নই নেই। নানা স্থাপনায় স্থানীয়রা যেমন, তেমনি সরকারও নদ ভরাট করে নির্মাণ করেছে সড়ক। বিশ্ব নদী রক্ষা দিবস সামনে রেখে এই নদের সন্ধান করেছেন শাকিল হাসান। ছবি তানভীর মিজানের। একটি প্রবাহের খোঁজে ঢাকার কেরানীগঞ্জে এসেছি আমরা। নদের নাম সিং, স্থানীয়ভাবে পরিচিত সিংহ নদ নামে। নদীটা বড় আছিল, আর ঢেউটা দিয়ে উঠতো, পানি ডাকে এই সিংহর মতনই ডাক আছিল। এই কারণে এটার নাম হয়েছে সিংহ নদী। একসময় সিংহ নদী ছিল কেরানীগঞ্জের লাইফলাইন। স্থানীয়দের আলাপে বারবার উঠে আসে সেই স্রোতধারার কথা। এই দুই খালটা পানি এখানে কাটাল গেছে, নাও গেছে, বুট গেছে। গয়না নৌকা দেওয়া নবগুল দোহার যত মারামার ছিল এই খালদা যে। কাগজে 17 কিলোমিটার দীর্ঘ এই নদটি খুঁজে পেতে আমাদের বেগ পেতে হয়েছে। পথে নানা জনকে জিজ্ঞেস করে পাওয়া গেল এর অবস্থান। বেশিরভাগ জায়গায় নদ সরু নালার মতো। আরও আশ্চর্য, কোথাও পানির অস্তিত্বই নেই। নদীটা বাঁচবে, ঠিক আছে, জনগণ বাঁচবো, কৃষক বাঁচবো। মাটি কেটে কেটে পড়ছে।
শিংনদের সীমানা বুঝতে 17 কিলোমিটার ঘুরে দেখি আমরা। সরেজমিনে অনেক খুঁজেও অনেক জায়গাতেই শিংনদের কোনো অস্তিত্ব পাইনি আমরা, তাই সরকারি নথি খুঁজতে চাই। আরএস, সিএস এবং এসএ রেকর্ডস দেখে নিশ্চিত হতে চাই নদের অবস্থান। তাই আমরা এসেছি কেরানীগঞ্জ ভূমি অফিসে। এখানকার দুজন সার্ভেয়ার দেলোয়ার হোসেন ও আফজাল হোসেনের সাথে কথা হয়, নামানো হয় সব নথি ও নকশা। সিএস খতিয়ানে শিংনদের গড় প্রস্থ 120 ফুটের বেশি। তবে পরের জরিপে ভয়ানক বিপর্যয়। ধর্মসুর এবং আকসাইল মৌজায় আরএস খতিয়ানে শিংনদের বেশিরভাগ জায়গা রেকর্ড দেখানো হয়েছে ব্যক্তি মালিকানায়, আর এতেই নদের মৃত্যু পরোয়ানা লিখেছে রাষ্ট্র নিজেই। ভালো হয়ে গেছে, বাকিটা পাকা রাস্তা, আর বাকিটা ব্যক্তি মালিকানা রেকর্ড হয়েছে। শুধু খালে একটু অংশ খাল আরএস রেকর্ড দেখাইছে। নদী ভরাট হয়ে গেছে, নদীর পাশ দিয়ে জনস্বার্থে প্রতিনিধিরা রাস্তা করে নিয়েছে। আবারও নকশায় চোখ। এবার আরও একটি তথ্য উল্টে যায়। জাতীয় নদী রক্ষা কমিশনের নথি যেখানে বলছে আদি বুড়িগঙ্গা থেকে উৎপত্তি হয়ে ধলেশ্বরীতে পড়েছে শিংনদ, সার্ভেয়াররা বলছেন অন্যরকম। মান্ডারখোলা মৌজা থেকে শুরু ধলেশ্বরী নদী, আবার দক্ষিণের এই যে সোনাকান্দার পরে যে আরেকটা মৌজা আছে, ওখানে থেকে ধলেশ্বরী নদী মিলিত হয়েছে। তাই উৎপত্তিও ধলেশ্বরী, শেষও ধলেশ্বরী, অ্যাজ পার আমাদের নকশা রেকর্ড। উৎসমুখ খুঁজতে গিয়েই সার্ভেয়ার দেখতে পান বেহাত হয়েছে প্রাচীন এই প্রবাহমুখ। দাগ নম্বর ধরে খুঁজে বোঝা যায় নদ আর নেই। যাওয়ার জন্য হয়তো এই মাদ্রাসা পড়ুক বা মাঠ পড়ুক বা রাস্তা পড়ুক, যে কোনো জায়গা তার অবস্থান আছে। সরেজমিনে গিয়ে আমরা এর প্রমাণ পাই। নদের মুখেই বালি ফেলে তৈরি করা হয়েছে সড়ক, দূরে স্থাপনা। মেইন রোড থেকে শুরু করে পুরোটা মিলে 7 একর খাস জায়গা আছে। ব্রিজ বলতে কি, ওই যে আপনার সাঁকো করতেছে, সাঁকোটাই সেটা আপনাদের উদ্যোগে? হ্যাঁ, আপনাদের খরচে? হ্যাঁ, আমাদের খরচে। আচ্ছা, এটা কি আপনারা কোনো অনুমোদন নিছেন সরকারের থেকে? সেইভাবে তো আসলে এখন জাস্ট খালি এই অস্থায়ী একটা। শিংনদ দখল করে তৈরি হওয়া নানা স্থাপনার বিষয়ে আমরা জানতে চাই কেরানীগঞ্জ ভূমি কর্মকর্তার কাছে। নদীর গতিপথ চেঞ্জ করে রাস্তাটা নির্মাণ করার তাদের কোনো অনুমতি ছিল না, সেজন্য আমরা কাজটা বন্ধ করছি। তাদের মালিকানার ডকুমেন্টসগুলো কীরকম আছে বা কী আছে এগুলো যাচাই বাছাই করে যদি অবশ্যই এটা নদীর জায়গায় তারা করে, আমরা অবশ্যই সেখানে উচ্ছেদের প্রস্তাব পাঠাবো। বছর 2 আগে খনন হলেও জীবন ফিরে পায়নি শিংনদ। সবার সামনে ধীরে ধীরে নদটি বিলীন হলেও বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। অথচ মানুষের প্রয়োজনেই প্রাকৃতিক এই প্রবাহ জরুরি। রাষ্ট্রযন্ত্র কি এবার চোখ ফেরাবে? শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ইরানের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে থাকা জ্বালানি অবকাঠামোতেও হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও রাজধানী তেহরান সহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইরানের বিভিন্ন এলাকা। মার্কাজি প্রদেশের একটি গ্রামে অভিযানে নিহত হয়েছে 6 জন। খুজেস্তান প্রদেশে এক শিশুর প্রাণ কেড়ে নিল মিসাইল। দেশটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1444 জনে। আহত 18,500-এর বেশি মানুষ। থেমে নেই ইরানের পাল্টা হামলাও। ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন স্থানে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। কাতার, বাহরাইন ছাড়াও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে চলছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ও নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা আলী লারিজানির বিষয়ে তথ্য দিলে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। সামাজিক মাধ্যম এক্সে এই ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, তাদের বিষয়ে নির্ভুল তথ্য দিতে পারলে আর্থিক পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ পাবেন তথ্যদাতারা। মুজতবা খামেনি আর লারিজানি ছাড়াও ইসমাইল খতিব, আলী আসগর হিজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাপাভি ও ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমেনি সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে ওই বিবৃতিতে। তবে এর কিছু সময় আগেই আল কুদস দিবস উপলক্ষে তেহরানের রাস্তায় জনগণের সাথে হাঁটতে দেখা যায় আলী লারিজানিকে। সামাজিক মাধ্যমে নিজের অংশগ্রহণের ছবিও পোস্ট করেন তিনি। দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায়
প্রাণ হারিয়েছেন 12 স্বাস্থ্যকর্মী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি অ্যাম্বুলেন্সও। সিডনের কাছেই 5 শিশুসহ 9 জন প্রাণ হারালেন। আরও 8 জন নিহত হয়েছে ফাওয়ার এলাকায়। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ একটি সেতু। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ যোদ্ধারা দেশের উত্তর ও দক্ষিণে যাতায়াতের জন্য সেতুটি ব্যবহার করছিল। তবে দাবিটির পক্ষে কোনো প্রমাণ মেলেনি। হামলার শিকার রাজধানী বৈরুত বেশ কিছু আবাসিক এলাকায় হয়েছে আক্রমণ। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে নিহত হয়েছে 103 শিশুসহ 773 জন। অন্যদিকে আইডিএফ এর বিরুদ্ধে অব্যাহত হিজবুল্লাহর প্রতিরোধ। পাশাপাশি হামলার শিকার ইসরায়েলের নানা স্থান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত হিজবুল্লাহ। রণক্ষেত্রে চমকে যেতে হবে শত্রুদের। শুক্রবার এমন হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির নেতা নাইম কাসেম। শত্রুদের হুমকিতে আমরা ভয় করি না, আমাদের শক্তিমত্তা টের পাবে তারা। শুনেছি নেতানিয়াহু আমাকে হত্যার হুমকি দিয়েছেন। নেতানিয়াহুকে বলছি, কারো হায়াতই তাকে রক্ষা করার জন্য যথেষ্ট, অর্থাৎ আমার হায়াত দ্বারা আমি সুরক্ষিত। আর যখন মৃত্যুর সময় আসবে কেউ ঠেকাতে পারবে না। তাই আপনার হুমকি অর্থহীন এবং গুরুত্বহীন। লেবাননে বাস্তুচ্যুত 8,16,000 মানুষ, আর সিরিয়ায় পাড়ি জমিয়েছে কমপক্ষে 90,000 বাসিন্দা, যাদের মধ্যে সিরিয় ছাড়াও রয়েছে অনেক লেবানিজ। শুক্রবার এসব তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। লেবানন সফরে গিয়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শেষ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। লেবাননের জন্য $308 মিলিয়ন জরুরি তহবিলের ঘোষণাও দেন জাতিসংঘ মহাসচিব। যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় ব্যবহৃত হবে এ অর্থ। ব্যাপক প্রাণহানি, জখম ও বাস্তুচ্যুতির শিকার হওয়ায় দেশটির মানুষের প্রতি সহমর্মিতা জানান তিনি। রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের মধুবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে পড়ে রাশেদা বেগম নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 8:30টার দিকে মধুবাগ 3 নম্বর গলিতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাশেদাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 10টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাশেদা গাইবান্ধা সদর উপজেলা দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। মগবাজারের মধুবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন রাশেদা বেগম। এ ঘটনায় ভবন মালিককে আসামি করে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছে নিহতের পরিবার। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবন নির্মাণ চললেও নিয়ম অনুযায়ী কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয়নি ভবন মালিক। স্ত্রী পরে কাজে গেছে, কাজে থেকে বলে আসার সময় ওই ওয়াল ভাঙে পড়ছে। কোন সময় ভাঙে পড়ছে ভাই, কেমনি ভাঙে পড়ছে আমি কইতে পারি না। কিছুক্ষণ আগে আমি আমার মায়ের কমিউনিটি হাসপাতাল দেখছি। আমরা কত কষ্ট করে আমি নিজে কাজ করে তারপর আমার মালিকের টাকা আওলাদ করে নিয়ে আসলাম এখানে আসছি। আস্তে আস্তে আমাদের বুকটা মনে মনে ভাবে আমার মনে হয় কিছু একটা হয়েছে, আমার কলজাটা মনে হয় ফাটে যেতেছে, কিছু একটা হয়েছে। আমার কেউ সত্যি কথাটা বলতেছিল না। লাস্টে শুনি আমার মা মারা গেছেন। দেশজুড়ে নদী, নালা, খাল ও জলাশয় খনন এবং পুনর্খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা রয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার শাহপাড়া খাল সময়ের সাথে হারিয়েছে জৌলস, ব্যাহত চাষাবাদ, বিরূপ প্রভাব প্রকৃতি ও জনজীবনে। দীর্ঘদিন খনন না হওয়ায় ভরাট হয়ে পড়েছে খালের বিভিন্ন অংশ। শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে খাল, এতে ব্যাহত হয় কৃষি সেচ। অন্যদিকে পানির প্রবাহ না থাকায় বর্ষাকালে খালের আশপাশে দেখা দেয় জলাবদ্ধতা। অবশেষে নিরসন হতে যাচ্ছে সমস্যার। দীর্ঘ প্রায় 12 কিলোমিটার খালটি পূর্ণ খনন ও স্লুইস গেট নির্মাণ করবে পানি সম্পদ মন্ত্রণালয়। আগামী 16 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নদীটা ছিল ওই দিক, আমার বাড়ির সামনে তখন ছোট ডাঙা ছিল, এখন নদী হয়ে গেছে। যায় পুনর্বান হয়েছে, এই যে বড় হয়ে গেল। সুইচ গেট যদি হয়, ওভার ড্রাম যদি হয়, তাহলে আবার সেটাই হবে, জলবদ্ধতা থাকবে, মানে 5-6 মাস, তাহলে কৃষকের জন্য ভালো হবে। আর আবার যখন খুলে দিবে তখন মনে করেন যদি খনন করানো হয় তাহলে তা দ্রুত নামবে,
পানিটা। প্রধানমন্ত্রীর আগমন সেই সাথে খাল খননের খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা, ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। খাল খনন এটা হইলে ভালোই হবে আমাদের, আগে হয়তো পানি বাইরে উঠে যেত। পানিটা যদি কাছে থাকে, 3টা সেকা যদি 2টা সেকা দেওয়া যায় তাহলে এটা কম হবে না, আর 2টা থেকে যদি 5টা বেশি দেওয়া যায় তাহলে আরও বেশি হবে। ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পূর্ণ খনন করা হবে শাহপাড়া খাল। এরই মধ্যে শাহপাড়া খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী। স্পটে এসে উনি এখানে ওনার কর্মসূচি করার উদ্বোধন খাল খনন কর্মসূচির পরবর্তীতে একটি সমাবেশ, স্বাভাবিকভাবেই যে স্বতঃস্ফূর্ত সমাবেশ হবে, সেখানে হয়তো ওনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই খালটি খননের ফলে অত্র এলাকার প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার পানি নিষ্কাশিত হবে এবং প্রায় 1500 হেক্টর জমির জলাবদ্ধতা দূর হবে। এই এলাকায় 2টি বিল আছে, যেটা বর্ষাকালে পানি জমে থাকে, এই পানিটা এখানে নেমে যাবে। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা আছে সরকারের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করে চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আসবেন মোহাম্মদ জাহিদ হাসান, খাদেম, মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড, জামে মসজিদ, গাজীপুর। খাদেম খাদেম শেষ করেন। মাওলানা মোহাম্মদ আব্দুল করিম, খাদেম, বাইতুর রহমান, সেন্ট্রাল মসজিদ, স্টেশন রোড, বগুড়া। খানাখন্দে ভরা শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। 6 বছরে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। নির্ধারিত জমির অর্ধেক অধিগ্রহণ করতেই ক্ষতিপূরণ বাবদ বরাদ্দের প্রায় পুরো টাকা শেষ হয়ে যাওয়ায় থমকে যায় কাজ। সড়ক বিভাগ বলছে প্রকল্প শেষ করতে কমপক্ষে আরও 400 কোটি টাকা প্রয়োজন। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলে সহজে যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য নির্মাণ করা হয় শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক। রাস্তাটি বেহাল হয়ে পড়ায় 2019-20 অর্থবছরে উন্নয়ন প্রকল্প হাতে নেয় সরকার। শরীয়তপুর শহর থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত 35 কিলোমিটার সড়ক প্রশস্ত করার জন্য ব্যয় ধরা হয় 860 কোটি টাকা। এর মধ্যে 95 হেক্টর জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ ছিল প্রায় 432 কোটি টাকা, কিন্তু অর্ধেক জমি অধিগ্রহণেই শেষ হয়ে যায় প্রায় পুরো বরাদ্দ। এতে থমকে রয়েছে উন্নয়ন কাজও। 6 বছরে নির্মাণ হয়েছে মাত্র 6 কিলোমিটার সড়ক, বাকি 29 কিলোমিটার খানাখন্দে ভরা। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। রাস্তায় ছোট কারণে আমরা রাস্তায় গাড়ি চালাইতে পারতেছি না, রাস্তায় জাম হয়ে যায়। শরীয়তপুরের রাস্তা আসলে আমাদের দুর্ভোগ শুরু হয়ে যায়, যে রাস্তা ভাঙ্গা, হ্যাঙ্গার ভাঙ্গা যায়, চাক্কা বাস্ট হয়ে যায় কেঁচা খাওয়ার কারণে। 2 দিন কাজ করলে যে টাকা আয় করি সেই টাকাতে বেশি আমাদের এই গাড়ির পিছনে খরচ হয়ে যায়। যেহেতু প্রকল্পের কাজ প্রায় 50 ভাগ ইতোমধ্যে হয়ে গেছে, হয় এখানে নতুন করে বরাদ্দ দিতে হবে, আর নয়তো নতুন প্রজেক্ট এখানে চালু করতে হবে। অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অধিগ্রহণের জন্য নির্ধারিত জমির মালিকরাও। দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ জানিয়েছেন তারা। জমি অধিগ্রহণ করছে, আমি স্থাপনার টাকা পেয়েছি, কিন্তু আমি জমির টাকা এখনো পাই নাই। কার্যক্রম কবে যে শেষ হবে, কবে যে কি করবো, আজও আমরা এটার কোনো সঠিক সিদ্ধান্ত পাইতেছি না। 5-6 বছর যাবত যেভাবে ঘুরাইতেছে, এতে আমাদের তো অনেক লস, কারণ জমির দাম বাড়তেছে, আমরা জমির টাকা পাইনি এখনো। সড়ক বিভাগ বলছে প্রকল্প প্রস্তাব তৈরিতেই ভুল ছিল, আর জেলা প্রশাসক জানিয়েছেন সড়কটির গুরুত্ব বিবেচনায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই মুহূর্তে এটা আসলে ডিপিপি ডিভিশনেই যেতে হবে,
কারণ এখানে আরও অনেক টাকার ব্যাপার আছে, কারণ আপনি তো অধিগ্রহণ কাজ শেষ করতে গেলে আমাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত লোকদেরকে টাকাটা দিতে হবে, আর সেটা না দিলে তো অধিগ্রহণ কাজটা সম্পন্ন হবে না। যারাই এটা মিলে সিদ্ধান্ত নিয়েছে সেখানে আমাদের অফিসও আছে, জেলা প্রশাসনও আছে, সবাই মিলেই প্রাথমিক যে টাকাটা প্রাক্কলন করা হয়েছিল তো দেখতে পাচ্ছি যে সেখানে ভুল ছিল। প্রকল্প এত দেরিতে গড়াবে সেটাও হয়তো তারা অনুমান করতে পারেনি, যার কারণে ওই রেট পুরাতন রেটে থাকার কারণেও এই সমস্যাটা হয়েছে। এই আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পের বর্ধিত মেয়াদ শেষ হয় গেল বছর। তৃতীয় দফায় মেয়াদ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। জাতীয় গ্রিড লাইনের ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া 2টি ইউনিটের মধ্যে একটির উৎপাদন পুনরায় চালু হয়েছে। অন্যটি ত্রুটিমুক্ত করে কার্যক্রম স্বাভাবিক করতে 2-3 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত রাত 11টার দিকে একটি ইউনিট চালু করতে সক্ষম হয় কর্তৃপক্ষ, তবে অন্যটি এখনও বন্ধ থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমেছে। এর ফলে রাজধানী ঢাকাসহ গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লোডশেডিং হচ্ছে। সঞ্চালন লাইন মেরামতের কাজ শেষ হলে বিদ্যুৎ পুরোপুরি উৎপাদন শুরু হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবার বিকেল 2:45টার দিকে হঠাৎ বিকট শব্দে ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। এতে প্রায় 1,500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে আসে মাত্র 225 মেগাওয়াটে। বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ জানায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি সচল 5টি ইউনিটের মধ্যে বৃহৎ 3টি ইউনিটে 750 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। গতকাল বিকেলে নর্থের 400 মেগাওয়াট ও ইস্টের 400 মেগাওয়াট পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এছাড়া গ্যাস সংকটে সাউথের 400 মেগাওয়াট এবং 50 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট দুটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত 5টি মার্কিন রিফুয়েলিং বিমান। শুক্রবার এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 2 কর্মকর্তার বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশিত হয়। ইরানের সাম্প্রতিক অভিযানে আক্রান্ত হয়েছে মার্কিন ঘাঁটিতে। মিসাইলের আঘাতে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে মেরামত করা হচ্ছে বিমানগুলো। একদিন আগেই ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্তের কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এই ঘটনায় নিহত হন এয়ারক্রাফটে থাকা 6 জন ক্রুর সবাই। হামলার দায় স্বীকার করেছে ইরাকের সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠী। তবে সেন্টকমের সাফাই শত্রুপক্ষের হামলায় বিধ্বস্ত হয়নি বিমানটি। চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়াতে চায় না তুরস্ক, তবে সব ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত আঙ্কারা। এ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার তৃতীয়বারের মতো ইরানের ব্যালিস্টিক মিসাইল দেশটিতে আঘাত এনেছে, যদিও তা প্রতিহত করার দাবি করেছে তারা। আমাদের যুদ্ধে জড়ানোর ষড়যন্ত্র, ফাঁদ, উস্কানির বিরুদ্ধে খুব সতর্ক পদক্ষেপ নিচ্ছি। কেবল প্রকাশ্য ঘটনাগুলো নয়, বরং যেসব বিষয় পর্দার আড়ালে ঘটছে সেসবের উপর ফোকাস করছি। কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না, বিশ্লেষণ করছি এবং প্রত্যেকের বিষয়ে তথ্য খতিয়ে দেখছি। আমাদের আকাশসীমা লঙ্ঘন হয় এমন যে কোনো হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। দর্শক, এই ছিল যমুনা নিউজে